হ্যালো ফ্রেন্ডস, ড্রামার শুরুর দিকে আমাদের এক পার্টির দৃশ্য দেখানো হয়। সেখানে দুই মেয়ে বসে থাকে। একজনের নাম নিয়ান আর একজন তার ফ্রেন্ড লি। তারা দুজন একজন ভালো ছেলের খোঁজ করছিল যে পার্টিতে থাকবে। অন্যদিকে আমাদের ড্রামার লিড হুকে দেখানো হয়। হুর কাছে অনেক গুন্ডা চলে আসে আর সে তাদের সাথে মারামারি করে। এদিকে নিয়ান সব ছেলেদের দেখে বলে, এদের মধ্যে কাউকে আমার একদমই পছন্দ হচ্ছে না। তারপর সে বাইরে চলে যায়। ঠিক তখনই বাইরে হু আর নিয়ানের একে অপরের সাথে দেখা হয়। হু বলে, তুমি তো খুব ভালো কাজ করেছো, আমার জীবন বাঁচিয়েছো। তখন নিয়ান বলে, তার মানে এখন আমি তোমার সেভিয়ার। এখন আমি তোমাকে যা বলবো তোমাকে ঠিক তাই করতে হবে। ও জিজ্ঞাসা করে, আমাকে কি করতে হবে? নিয়ান বলে, তোমাকে আমার সাথে নাইট স্পেন্ড করতে হবে, কারণ আমার একজন সঙ্গী দরকার। ও রাজি হয়ে যায় এবং বলে, ঠিক আছে, আমি তার জন্য প্রস্তুত। পরের দৃশ্যে দেখা যায় নিয়ান আর হু একসাথে নাইট স্পেন্ড করছে। সকালে হুর কাছে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনাকে কোম্পানিতে দ্রুত আসতে হবে। তখন হু নিয়ানকে বলে, তুমি নিজের খেয়াল রেখো, আমি কাজে যাচ্ছি আর দ্রুত ফিরে আসবো। এই বলে সে চলে যায়। পরের দৃশ্যে কোম্পানির দৃশ্য দেখানো হয়। সেখানে এক বৃদ্ধা লেডি থাকে। তিনি হুর স্টেপ মা আর তার সাথে এক ছেলে থাকে যার নাম যাও, যে হুর স্টেপ ব্রাদার। তারা অফিসে ঢুকতে হুকে দেখে অবাক হয়ে যায়। ও তাদের কাছে গিয়ে বলে, তোমরা ভেবেছিলে আমি মরে গেছি, তোমরা কি জানো না আমি আগে জেনে গিয়েছিলাম তোমরা আমাকে মেরে ফেলার জন্য কি চাল চালবে। আর দেখো, আমি সেই চাল থেকে বেঁচে গেছি। এখন আমি একদম ভালো আছি। তারপর সে যাওকে লাথি মারে। যা পড়ে যায় আর তার কাছে ক্ষমা চাইতে থাকে। যাও বলে, আমি আর কখনো তোমার কোম্পানিতে আসবো না, প্লিজ আমাকে যেতে দাও। স্টেপ মাদারও বলে, তুমি মরলে আমরা খুশি হব। আমি তোমার বায়োলজিক্যাল মা না হতে পারে, কিন্তু আমি তো তোমাকে ছোটবেলা থেকে যত্ন করে বড় করেছি। তুমি কি সেই সব কথা ভুলে গেছো? প্লিজ যাওকে ছেড়ে দাও, আর কিছু করবে না। ঠিক তখন হুর কাছে নিয়ানের ফোন আসে। নিয়ান বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি তোমাকে একটা লোকেশন পাঠাচ্ছি, তুমি সেখানে চলে আসো। তোমাকে কারোর সাথে দেখা করাতে চাই। হু রাজি হয়ে যায় আর সেখানে বেরিয়ে যায়। এরপর স্টেপ মা বলে, এখন দেখো হু, তোমার সাথে আমি কি করি। আমি তোমাকে আমার হাতে মেরে ফেলবো। অন্যদিকে হুকে দেখা যায় নিয়ানের কাছে গিয়েছে। সেখানে নিয়ানের অনেক ফ্রেন্ডে ছিল। নিয়ান তার ফ্রেন্ডের হুর সাথে পরিচয় করায়। সবাই হুর সাথে মিলে খুব খুশি হয়। তারা বলে, তুমি তো খুব একটা ভালো ছেলে পেয়েছো। এক ফ্রেন্ড বলে, এটা দেখতে তো মনে হচ্ছে অনেক ধনী মানুষ। তুমি ওকে জিজ্ঞেস করনি আসলে ওর পরিচয় কি এবং কি কাজ করে? তখন নিয়ান হুকে জিজ্ঞাসা করে। ও ভাবে, যদি আমি আমার আসল পরিচয় বলে দিই এবং বলি যে আমি এত বড় কোম্পানির মালিক, তাহলে সে আমার থেকে দূরে চলে যাবে। তাই সে মিথ্যা বলে এবং বলে সে একটা ছোট কোম্পানিতে ইন্টার্নশিপ করছে আর একটা ছোট বাড়ি আছে, কোনো ফ্যামিলি নেই। এটা শুনে ফ্রেন্ডরা বলে, নিয়ান, তুমি তো সত্যি খুব একটা ভালো ছেলে পেয়েছো। এরপর সে সবাই চলে যায়। নিয়ান আর হু খুব কাছাকাছি চলে আসে। ঠিক তখনই নিয়ানের কাছে তার প্যারেন্টস এর ফোন আসে। তারা জানতে পারে তাদের ফ্যামিলি দেউলিয়া হয়ে গেছে। তাই সে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় যখন নিয়ান আর হো মম ড্যাডের কাছে যায়, তখন নিয়ান তার বাবাকে জিজ্ঞাসা করে, ড্যাড আসলে কি হয়েছে? ড্যাড বলে, আমার মনে হচ্ছে আমাদের সং ফ্যামিলির নজর লেগেছে। আমাদের কোম্পানি একটা প্রজেক্টও হাতছাড়া হয়ে গেছে আর এখন মনে হচ্ছে আমাদের বাড়িটাও বিক্রি করতে হবে। তখন হো বলে, ড্যাড আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমার এক ফ্রেন্ড আছে, সে বিদেশে থাকে, তার বাসায় থাকার জন্য লোক দরকার। সে আমাকে রিকোয়েস্ট করেছিল, তাই আমি আপনাদের ওইখানে পাঠিয়ে দেব। ড্যাড তখন নিয়ানকে জিজ্ঞাসা করলে, ওই ছেলেকে? নিয়ান বলে, এখন আমি কিভাবে আমার বাবাকে হুর সাথে ইন্ট্রোডিউস করবো? ঠিক তখন হু নিজে থেকে বলে, আমি নিয়ানের বয়ফ্রেন্ড, আমরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। এটা শুনে নিয়ান একদম শকড হয়ে যায়। সে হুকে বলে, তুমি এসব কি বলছো? তুমি আমার পারমিশন ছাড়া এসব কিছু বলতে পারো না। ও উত্তর দেয়, কোনো সমস্যা নেই, এখন তুমি ডিসাইড করতে পারো তুমি আসলে আমাকে বিয়ে করতে চাও কিনা। আমি তোমাকে পুরোপুরি সাপোর্ট করবো। শেষমেশ নিয়ানও রাজি হয়ে যায় আর সে তার বাবাকে বলে, হ্যাঁ ড্যাড, আমি খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। এরপর দেখা যায় নিয়ান আর হো ম্যারেজ রেজিস্ট্রেশন করে এসে সার্টিফিকেট নিয়ে ফেলে। নিয়ান তখন বলে, আমি তো এখন তোমার সাথে কথা বলতে চাই না, আমি বাড়ি যেতে চাই। আর সে দৌড়ে সেখান থেকে চলে যায়। ও তখন তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, দ্রুত সং কোম্পানির ভিতরে 3 বিলিয়নের কন্ট্রাক্ট পাঠিয়ে দাও, কিন্তু মনে রেখো কোনো দেরি যাতে না হয়। এরপরে দৃশ্য নিয়ানকে দেখা যায় হু ফ্যামিলিতে কাজ করতে এসেছে। তাকে এক কুকুরের খেয়াল রাখতে হয়। যখন সে ভিতরে গিয়ে গ্র্যান্ডপার সাথে দেখা করে আর কুকুরটিকে বসতে বলে, তখন কুকুর সাথে সাথে বসে যায়। এটা দেখে গ্র্যান্ডপা অনেক খুশি হয়।
তিনি বলেন, তুমি তো খুব তাড়াতাড়ি কুকুরটাকে কন্ট্রোল করতে শিখে গেছো, তুমি এসব কোথা থেকে শিখেছো? নিয়ান বলে, আমার কাছে এসব কোনো ব্যাপারই না, আমার এই বিষয়ে অভিজ্ঞতা আছে, তবে আমি এই কুকুরটাকে ভালোভাবে খেয়াল রাখবো। এটা শুনে গ্র্যান্ডপা অনেক বেশি খুশি হন। তারপরে দেখা যায় স্টেপ মাদার মোবাইলে নিয়ানের ছবি দেখছে আর সামনে দাঁড়ানো নিয়ানের দিকেও তাকাচ্ছে। সে ভাবে, হু কি এই মেয়েটাকে বিয়ে করেছে? আর এই মেয়েটা আমাদের বাড়িতে জবে এসেছে, ও আসলে ওর কাছে কি করতে চাইছে? এরপর সে লাউন্সিকে গ্র্যান্ডপাকে বলে, আপনার ফিজিক্যাল থেরাপির সময় হয়ে গেছে, আপনাকে এখন যেতে হবে। গ্র্যান্ডপা চলে গেলে স্টেপ মারিয়ে সোফায় বসে আর নিয়ানের সাথে খারাপ ব্যবহার করতে থাকে এবং তাকে অপমানও করে। নিয়ান বলে, আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? আমি তো শুধু কুকুরটার খেয়াল রাখতে এসেছি। ঠিক তখন পাশে দাঁড়ানো এক মেয়ে নিয়ানকে ধাক্কা দেয়, ফলে নিয়ান পড়ে গিয়ে হাতে আহত হয়। ম্যাট আর স্টেফান দুজনে নিয়ানকে গালাগালি করতে থাকে। ঠিক তখন হু এসে যায়, সে নিয়ানকে ধার করে আর ম্যাট বলে, আপনি এই কাজ কেন করবেন? ম্যাট তখন ভয় পেয়ে যায় আর সে নিজেই নিজের গালে থাপ্পড় মারতে থাকে। এদিকে আরেকজন সার্ভেন্ট আসে আর হুকে ওষুধ দেয়। হু নিজে সেটা নিয়ানের হাতে লাগিয়ে দেয়। এরপর হুর স্টেপমার কাছে গিয়ে কানে কানে বলে, আমার হু ফ্যামিলির কি পরিচয় সেটা তুমি প্রকাশ করবে না। যেদিন আমার আইডেন্টি নিয়ানের সামনে ফাঁস হয়ে যাবে সেদিন মনে রেখো, এটা হবে তোমার বাড়ির শেষ দিন। তারপর সে আবার নিয়ানের কাছে ফিরে আসে। অন্যদিকে দেখা যায় নিয়ান আর হু একসাথে কথা বলতে যাচ্ছিল। হঠাৎ করে এক ভারী ফুলদানি গ্র্যান্ডপার উপর পড়ে যাচ্ছিল। নিয়ান এটা দেখে ফেলে, সে দৌড়ে গিয়ে ফুলদানিটা সরিয়ে দেয় আর নিজে সরে যায়। তারপর হু গ্র্যান্ডপার কাছে যায়। গ্র্যান্ডপা জিজ্ঞাসা করে, তুমি কি মেয়েটিকে চেনো? তখন হু তার ম্যারেজ সার্টিফিকেট দেখায়। এসব দেখে গ্র্যান্ডপা খুব খুশি হয়। গ্র্যান্ডপা হুকে দেখে বলেন, এর মানে ও তো আমার ডটার ইন ল, আমি এখন খুব খুশি। এগুলো শুনে নিয়ানও বেশ কনফিউজ হয়ে যায়। ও তখন গ্র্যান্ডপাকে বলে, গ্র্যান্ডপা, আমি আমার আইডেন্টি নিয়ানের সামনে রিভিল করব না, কারণ আমি এখনো তাকে কিছু বলিনি, তাই আপনিও তাকে বলবেন না আমি হু ফ্যামিলিতে কি পজিশনে আছি। গ্র্যান্ডপা বলে, ঠিক আছে, যাই হোক তুমি তো আমার কোনো কথাই শোনো না, তাই আমি কিছু বলবো না। এটা শুনে হু হাসে। তারপর নিয়ান এসে গ্র্যান্ডপার কাছে কথা বলে। এরপরে দেশে দেখা যায় হুর স্টেপমার এক মেয়ে জির সাথে বসে আছে। স্টেপমা জিকে জিজ্ঞেস করে, ও তো বিয়ে করে ফেলেছে। জি অবাক করে বলে, আন্টি আপনি কি বলছেন? ওর তো আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। স্টেপমা বলে, হ্যাঁ ওর তোমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আর এখন সে একটা নতুন বাড়িও কিনেছে, তুমি সবার আগে ওখানে চলে যাও। জি বলে, আন্টি আপনি চিন্তা করবেন না, ওর বিয়ে শুধু আমার সাথে হবে, দেখবেন আর কোনো মেয়ে তার কাছে যেতে পারবে না। এটা শুনে স্টেপমা হাসে। এরপরে দেশে পার্টির দৃশ্য। জি তার ফ্রেন্ডের সাথে বসে আছে। তখন নিয়ান তার ফ্রেন্ডের কাছে যায়। জি তার ফ্রেন্ড নিয়ানের দেখে মজা করে বলে, এই সে মেয়ে সং ফ্যামিলি যাদের ফ্যামিলিকে দেউড়া করে ফেলেছে, এখন কেউ এদের দিকে তাকায়ও না, জানি না এখন তারা কি করতে এসেছে এখানে। এরপর যে নিয়ানের কাছে আসে আর শ্যাংকে ডাকে। ঠিক তখন এক ছেলে আসে এবং অনেক গার্ড তার সাথে থাকে। জি বলে, আমি তোমার জন্য একটি গোল্ডেন চান্স এনেছি, তুমি যদি এই চান্সটা নাও তাহলে সঙ্গের ফ্যামিলির পজিশন ফিরে আসবে আর শ্যাং তোমাকে সাহায্য করবে। শ্যাং এসে বলে, যদি তুমি আমার সাথে নাইট স্পেন্ড করো তাহলে আমি শ্যাং ফ্যামিলির অবস্থা আগের জায়গায় ফিরে নিয়ে আসবো। কিন্তু নিয়ান রাজি হয় না। তখন শ্যাং নিয়ানের গলা ধরে। নিয়ান ফোন করতে গেলে জি তার মোবাইল কেড়ে নিয়ে নিচে ফেলে দেয়। জি বলে, প্লিজ কেউ এটাকে বাধা দিও না, দেখো ও তোমার ভালো চায়, সে তো চেয়েছে তার সাথে নাইট স্পেন্ড করতে, সকাল তোমাদের সং ফ্যামিলি আমার পজিশন পাবে, তোমার ড্যাডও খুশি হবে। তখন নিয়ান শ্যাংকে লাথি মেরে দোলে পালাতে চায়, কিন্তু পালানোর পথ পায় না। শ্যাং বলে, এখন তুমি এখান থেকে ঝাঁপ দেবে। নিয়ান বলে, হ্যাঁ আমি ঝাঁপ দিব, কিন্তু তোমার হাতে পড়বো না। শ্যাং বলে, ঠিক আছে তাহলে ঝাঁপ দাও। যখন নিয়ান ঝাঁপ দিতে চায় হু তাকে ধরে ফেলে আর বলে, প্লিজ এটা করো না। তারপর হু শ্যাং আর তার গার্ডদের সাথে মারামারি করে আর নিয়ানকে নিয়ে চলে যায়। এরপরের দেশে দেখা যায় হু নিয়ানকে রুমে নিয়ে আসে এবং তাকে কিস করে। তারা দুজন আবার একসাথে নাইট স্পেন্ড করে। সকালে দৃশ্য নিয়ান উঠে বলে, আমি খুব ক্লান্ত, কিন্তু হুকে দেখে সে সাথে সাথে থ্যাঙ্কস বলে। ও বলে, তুমি কি বুঝো না, তুমি এসব পার্টিতে কেন যাও যেখানে তোমার এমন বিপদ হওয়ার সম্ভাবনা থাকে? তোমার কি কোনো ডিফারেন্স ম্যাটারেছি নাই? তুমি নিজের প্রয়োজনীয় জিনিস কিছু খেয়াল রাখো না কেন? যদি আমি এখানে না থাকতাম তাহলে তোমার সাথে কি হতো? নিয়ান বলে, ঠিক আছে এত রাগ করো না। তারপর সে আরো বলে, আমি তোমার সাথে ডিভোর্স নিতে চাই, কারণ আমি তোমাকে হেট করি। ও বলে, ঠিক আছে ডিভোর্স তো ধীরে ধীরে আমি তোমাকে দিয়ে দিব। তারপর সে নিয়ানের কাছে এসে বলে, সরি আমার ভুল হয়েছে, আমি তোমাকে বকতে উচিত ছিল না, তুমি জানো আমি সবসময় তোমার জন্য খেয়াল রাখি। এরপর হু নিয়ানের গালে কিস করে বলে, এখন থেকে আমি তোমাকে এমন করে কথা বলবো না। নিয়ান হাসে। হু তাকে জড়িয়ে ধরে।
অন্যদিকে আমরা শ্যাংকে দেখি, যাকে বন্দী করা হয়েছিল। যখন তার উপর পানি ঢেলে ওকে সজাগ করা হয়, তখন হু সামনে এসে দাঁড়ায়। হু বলে, তোমার কি করে সাহস হলো আমার স্ত্রীকে অপছন্দ করার এবং তার সাথে খারাপ ব্যবহার করার? শ্যাং বলে, প্লিজ, আমি আর এমন কিছু করব না, কিন্তু তুমি তো জানো আমি জবা পূর্বের উত্তরাধিকারী, তাই তুমি আমাকে এভাবে মারতে পারবে না। ও বলে, এটা তো আমি জানি, আমি মারতে পারি কিনা এটা তুমি এখন দেখো। তারপর হু একটা স্টেক তুলে ধরে এবং জিজ্ঞেস করে, তুমি আমার স্ত্রীর বুকে কেন হাত দিয়েছিলে, সেটা ডানে না বায়ে? সে তখন বলে ডানে। ও তখন তার ডান হাত ভেঙে দেয় এবং গার্ড দিয়ে বলে, এটাকে মারতে থাকো যতক্ষণ না সে মরে যায়। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্যে আমরা নিয়ানকে দেখি, সে হু ফ্যামিলিতে গিয়েছে এবং কুকুরটির খুব যত্ন নিচ্ছে। তখন জি এসে বলে, মনে হয় রাতের ঘটনার পর তুমি আরো অনেক শক্তিশালী হয়ে গেছো। নিয়ান বলে, আমি জানতাম ওখানে আমার স্বামী আমাকে রক্ষা করতে পৌঁছাবে, তাই আমি কেন শক্তিশালী হব না। ঠিক তখনই হু আসে এবং জিকে বলে যে শ্যাঙের হাত ভেঙে গেছে। জি বলে, ওর হাত ভেঙে দিলে? কিভাবে ভেঙে গেছে সেটা আমি জানি না, কিন্তু ভালোই হবে, ও তো তোমার সাথে মোটেও ভালো ব্যবহার করেনি। ততক্ষণে হুর স্টেপ মা আসে এবং জিকে বলে, আমি যতদিন ধরে তোমার বাড়িতে খুঁজেছি, কিন্তু তোমাকে তো বাসায় পাওয়া যায় না। জি উত্তর দেয়, না আন্টি, আমি আসতে চেয়েছিলাম, কিন্তু এসব লোকদের জন্য কোথাও গিয়ে শান্তি পাচ্ছিলাম না। ও তখন বলে, তুমি আমাদের হু ফ্যামিলি বাইরে বের করে দিবে? জি বলে, অবশ্যই, তোমাদের জায়গা আমাদের ফ্যামিলি নয় বরং বাইরে। এটা শুনে স্টেপ মা তাকে থাপ্পড় মারে এবং পাশে টেনে নিয়ে যায়। জি বলে, আন্টি আপনি আমার সাথে এটা কি করলেন? আন্টি তখন বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি জানো না সেই ছেলেটা হু? জি চমকে উঠে, ও সেই হু? তাহলে সে কেন নিয়ানের সাথে হাজবেন্ড সাথে ড্রামা করছে? আন্টি বলে, এসব আমি জানি না, কিন্তু যদি তুমি এই ফ্যামিলিতে থাকতে চাও তাহলে সাবধানে থাকতে হবে। জি বলে, ঠিক আছে, আমি সাবধানে থাকবো, প্লিজ আমাকে আরেকটা সুযোগ দিন, বলুন এখন আমাকে কি করতে হবে? আন্টি বলে, ওটা আমি বলবো না, যা খুশি করো। তখন জি তাড়াতাড়ি নিজেকে হুর সামনে ক্ষমা চায়। যে বলে, প্লিজ আমাকে শেষবার মতো মাফ করে দাও, আমি আর এমন করবো না। মা হোকে বলে, দেখো ও তো একটা ছোট বাচ্চা, ওর ভুল হয়ে গেছে, ওকে মাফ করে দাও। ও বলে, প্রথমে ওকে নিয়ানের কাছে ক্ষমা চাইতে হবে। জি তখন নিয়ানের কাছে ক্ষমা চায় এবং নিয়ান থেকে ক্ষমা করে দেয়। আন্টি জিকে সঙ্গে করে নিয়ে যেতে থাকে। তবে যে নিজের মনে মনে বলে, নিয়ান তুমি হুর সঙ্গে বিয়ে করে মোটেও ঠিক করনি, দেখো এখন আমি তোমার কি করব। তোমরা দুজনে বিয়ে করে ফেলেছো, কিন্তু একদিন হু আমার হবে এবং আমি তোমাকে তার থেকে ছিনিয়ে নেব। এরপর দৃশ্যে রাত, হু নিয়ান একে অপরের সাথে কথা বলছে। তখন দরজায় কড়া নাড়ে এবং মেড বলে, আপনাকে এই কুকুরের কাছে যেতে হবে, হয়তো ওর কিছু লাগে। নিয়ান বলে, ঠিক আছে আমি আসছি। হু বলে, না তুমি যেও না। নিয়ান জোর দিয়ে বলে, আমি তো এখানে চাকরি করছি এবং বেতন নিয়েছি, তাই আমাকে এই কাজটা করতে হবে। এ বলে সে সেখান থেকে চলে যায়। নিয়ান বেরিয়ে যেতে জিপ ভিতরে আসে এবং হুর কাছে গিয়ে ফ্ল্যাট করার চেষ্টা করে। ঠিক সেই সময় নিয়ান ফিরে আসে আর বলে, তোমার সাহস কিভাবে হলো আমার মানুষকে সিডিউস করার, আর তুমি এত রাতে আমার রুমে বা কি করছো? তারপর নিয়ান তাকে বই দিয়ে মারতে শুরু করে আর বলে, আমার রুম থেকে বেরিয়ে যাও, আবার যেন আমি তোমার মুখ না দেখি। তুমি এখানে ওকে সিডিউস করতে এসেছো, বের হয়ে যাও এখনই। যে তাড়াতাড়ি বেরিয়ে যায় এবং যেতে যেতে বলে, দেখো আমি এখন তোমার সঙ্গে কি করি, আমি এটার বদলা নেব। তারপর নিয়ান রাগ করে দাঁড়িয়ে থাকে। ও জিজ্ঞেস করে, এখন আবার কি হলো তোমার? নিয়ান বলে, যখন সে তোমাকে সিরিয়াস করছিল তখন তুমি হাসি মুখে জবাব দিচ্ছিলে, আমি সব নিজের চোখে দেখেছি, তুমি যখন তার সাথে এমন করছিলে তখন তোমার ডিফেন্স মেকানিজম কোথায় ছিল? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। ও বলে, আমি জানতাম তুমি অল্প সময়ের মধ্যে ওর থেকে বদলা নেবে, তাই আমি শুধু চেক করছিলাম, তুমি কি নাটক করো? প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর রাগ কমাও। নিয়ান বলে, ঠিক আছে ঠিক আছে, আমি মানলাম, এবার যাও তুমি। তারপর ও চলে যায়। পরের সকাল নিয়ান কুকুলের সাথে থাকে। তখন যাও আসে। নিয়ান জিজ্ঞেস করে, তুমি কি? যাও বলে, সরি আমি আমার পরিচয় দিতে পারিনি, আমি হু ফ্যামিলির সেকেন্ড ইয়াং মাস্টার। শুনেছিলাম কুকুলের জন্য একটি ম্যাট রাখা হয়েছে, তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আসলে আমিও অ্যানিমালস খুব ভালোবাসি, কিছুদিন আগে আমার অনেক কুকুর বিলার প্রোটেক্ট করেছি, তা আমি কি তোমার সাথে নাম্বার এক্সচেঞ্জ করতে পারি? আমরা আবার পরে কথা বলতে পারবো। ঠিক তখন হু এসে যায়, যা মনে মনে ভাবে, দেখে তো মনে হচ্ছে এই লোকটা তার স্ত্রীকে ভীষণ ভালোবাসে। তারপর যাও চলে যায়। নিয়ান হুকে বলে, তুমি এত অহংকার হচ্ছে কেন? তুমি কি জানো না উনি হু ফ্যামিলি সেকেন্ড ইয়াং মাস্টার? যদি আমাদের এখান থেকে বের করে দেন তখন কি হবে? ও বলে, এসব ভেবে তোমার দরকার নেই, আমি যখন বলে দিয়েছি তুমি অন্য কোনো পুলিশের কাছে যাবে না তাহলে যাবে না। নিয়ান বলে, আচ্ছা ঠিক আছে, আমার উপর রাগ করো না। এই বলে সে সেখান থেকে চলে যায়। নিয়ান যখন রুমে ফিরে আসে তখন তার বান্ধবী ফোনে বলে,
তুমি তো এখন পার্টি একদমই ছেড়ে দিয়েছো। আমি জানি তোমার বিয়ে হয়ে গেছে আর এখন তোমার দায়িত্ব বেড়ে গেছে, তাই বলে কি তুমি পার্টিতে আসবে না? নিয়ান বলে এইসব বাদ দাও, আমাকে পার্টির ডিটেলস দাও, আমি আসছি। রাতে পার্টির দৃশ্য, নিয়ান এবং তার বান্ধবীরা বসে আছে। তখন অনেকগুলো ছেলে এসে যায়। বান্ধবীরা বলে আমরা তো এসব ছেলেকে সিলেক্ট করে নেব। নিয়ান মনে মনে ভাবে এদের মধ্যে যে কেউ ওর মধ্যে হ্যান্ডসাম নয়, সে খুব দেখতে সুন্দর। ওদিকে জিউ সেখানে থাকে, যে সব দৃশ্যের ছবি তুলে এবং বলে নিয়ান দেখো আমি এখন তোমার সাথে কি করি, আমি জানি এই ছবি দেখে তোমাকে কেউ পরিট করতে পারবে না। এই কথা বলে যে অদ্ভুত একটা হাসি দেয়। অন্যদিকে হু একটা আংটি দেখছিল এবং বলে নিয়ান এই আংটিটা তোমার খুব পছন্দ হবে। ঠিক তখন তার মোবাইলে নোটিফিকেশন আসে। যখন সে চেক করে দেখে সে ছবি, সেখানে নিয়ান ছেলেদের দিকে তাকিয়েছিল। সে সঙ্গে সঙ্গে উঠে যায় আর নিয়ানকে এক ছেলের সঙ্গে দেখা যায়। সে ছেলে বারবার নিয়ানকে ফল খেতে বলছিল, কিন্তু নিয়ান বলে আমি তো বলেছি আমার থেকে দূরে থাকো। তারপর সে সরে গিয়ে বসে। ঠিক তখনই সেই ছেলে জায়গায় হু বসে পড়ে এবং বলে প্লিজ এই ফলটা খেয়ে নাও। নিয়ান বলে আমি তো বলেছি আমার থেকে দূরে থাকো। কিন্তু যখন সে ঘুরে তাকায় তখন সে আসলে সে ছেলেটা না, বলে সেখানে হু থাকে। এটা দেখে সে অবাক হয়ে যায়। হু নিয়ানকে বলে তোমার কাছে আর কখনো আমার চেয়ে হ্যান্ডসাম কেউ লাগবে না। এই সময় নিয়ানের বান্ধবী হুকে দেখে এবং তার কাছে গিয়ে বলে প্লিজ ভুল বুঝবে না, আসলে পুরোটা প্ল্যান আমরা করেছি আর নিয়ানকে এখানে ডাকার দায়িত্ব আমাদেরই ছিল, প্লিজ নিয়ানকে বুলি করবেন না। তখন হু নিয়ানকে বলে তাহলে তুমি এখানে ছেলেদের জন্য এসেছো? আচ্ছা বলো তো এদের মধ্যে কে সবচেয়ে ভালো ডান্স করছে? নিয়ান উত্তর দেয় সবাই খুবই ভালো ডান্স করছে। এটা শুনে হু প্রচন্ড রেগে যায়। সে নিয়ানকে কোলে তুলে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাড়িতে এসে সে নিয়ানকে সোফায় বসায়। নিয়ান ভয়ে সরে গিয়ে বসে। ও রাগ করে দেখে নিয়ান খুব ভীত হয়ে আছে। তখন ও বলে সরি, আমি কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম, আমি সত্যি দুঃখিত। যখন রাগ হয় তখন বুঝতে পারি না সামনে কে আছে, প্লিজ আমাকে মাফ করে দাও, এটা আমার দোষ, আমি অনেক বেশি জেলাস হয়ে গেছিলাম। কিন্তু নিয়ান বলে না এটা তোমার কোনো দোষ না, আমি তোমাকে বিয়ে করেছি এবং আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি মনে করি তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তোমাকে বিয়ে করা আমার উচিত হয়নি, আগে দেখা উচিত ছিল তুমি কেমন মানুষ। আমি এখন আর এই বিয়েটা রাখতে চাই না, আমি বাড়ি ফিরে যেতে চাই। ও বলে ঠিক আছে আমরা বাড়ি যাব। কিন্তু নিয়ান রেখে বলে না আমি নিজে বাড়ি যেতে চাই, অর্থাৎ আমি একা যাব, তুমি কেন যাবে? অবাক হয়ে বলে মানে তুমি আমাকে ছেড়ে যেতে চাইছো? নিয়ান বলে হ্যাঁ, কারণ আমি বুঝে গেছি আমরা একে অপরের জন্য একদমই পারফেক্ট না, আমি চাই আমাদের ডিভোর্স হোক। ও কষ্ট বলে আমি এত ভুল করেছি নাকি যে তুমি বারবার ডিভোর্সের কথা বলো? কিন্তু নিয়ান আর কোনো কথা শুনে না এবং সেখান থেকে চলে যায়। এরপর নিয়ান তার বান্ধবীর কাছে গিয়ে কাঁদতে থাকে। সে বলে আমার আর ওর মাঝে কোনো সম্পর্ক নেই, সব শেষ হয়ে গেছে। বান্ধবী বলে প্লিজ আমাকে মাফ করো, আমি ওই দিন তোমাকে পার্টিতে না রাখলে এসব কিছুই হতো না। কিন্তু নিয়ান বলে না এটা তোমার দোষ নয়, ও মানুষটা এমনই আর সে সবসময় রাগে থাকে আর আমাকে বুলি করে। এটা শুনে বান্ধবী অবাক হয়ে যায় এবং বলে ওর এত সাহস কিভাবে হলো, সে তোমার সাথে এমন ব্যবহার করে, ওকে এখন একটা শিক্ষা দেব। কিন্তু নিয়ান তার হাত চেপে ধরে এবং বলে না আগে তুমি শান্ত হও, আমার পুরো কথাটা শোনো। তখন বান্ধবী রেগে বললো তুমি কি ভাবছো সে তোমাকে বুলি করবে আর আমি চুপ হয়ে থাকবো? আমি তার উপর বদলা নেব। তো বন্ধুরা এরকম একটা ফ্রেন্ড জীবনে থাকলে কেমন হয়? তোমাদের জীবনে যদি এরকম ফ্রেন্ড থেকে থাকে তাহলে কমেন্ট অবশ্যই তার নামটা বলে যাও। নিয়ান চোখের জল মুছে বলে ঠিক আছে এখন আমাকে যেতে হবে, আমার কাজ আছে, এই বলে সে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় নিয়ান হু ফ্যামিলির জন্য নিজের কাজে এসেছে। তো বসে হুর কথায় ভাবছে। এই সময় যাওয়া এসে বলে তুমি নাকি ওকে ছেড়ে দিবে, আমি সেটা জেনেছি। নিয়ান জিজ্ঞেস করে তুমি এসব জানলে কিভাবে? যা উত্তর দেয় কারণ হু আমার এল্ডার ব্রাদার। নিয়ান শক হয়ে যায়। তখন জিয়ান বলে মানে হু এবারে বড় ছেলে? তখন যাও বলে হ্যাঁ হু এবারে বড় ছেলে, তবে সে আমার সৎ মায়ের ছেলে। নিয়ান বলে ও আচ্ছা। তারপর যাও হুর একটি দ্রুষ্কুটি বলতে শুরু করে। সে বলে হু ছোটবেলা থেকে এমন ছিল, সে শুরু থেকে জ্যাডকে পছন্দ করতো তাই না? নিয়ান বলে হ্যাঁ আমারও তাই মনে হয়। যাও বলে দেখলে তো আমি বলেছিলাম না। আর যাই হোক এই ধনী পরিবারের ছেলেরা কখনো ছোট পরিবারের মানুষদের সাথে বিয়ে করতে পারে না এবং তাদেরকে সহ্য করতে পারে না। এখন সেটা আবার প্রমাণিত হলো। তোমার সাথে শুধু সময় কাটাতে চেয়েছিল। তখন নিয়ান বলে কিন্তু এসব ছেড়ে দাও, আমি এসব কোনো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। যা উত্তর দে তোমাকে আমার সঙ্গে খুব ভালো মানাবে, আমি যে তুমি আমাকে আরেকটা সুযোগ দাও। নিয়ান তখন বলে আমার এখন কাজ আছে, এই বলে সে চলে যায়। এরপরে সেখানে হু আসে। নিয়ান তাকে দেখে খুব রেগে যায়। ও সামনে একটা আংটির বক্স বের করে বলে আমি এটা তোমাকে দিতে চেয়েছিলাম। নিয়ান বলে এখন আমার তোমার এই গিফটগুলো নেওয়ার কোনো ইন্টারেস্ট নেই, তাই তুমি এখান থেকে এসব নিয়ে চলে যাও, আমার আর তোমার মাঝে কোনো সম্পর্ক নেই। এটা বলে নিয়ান চলে যায়। ও অনেক দুঃখী হয়ে পড়ে। তারপর ও নিজের অতীতের খারাপ স্মৃতিগুলো মনে করতে থাকে, যেখানে সবাই তাকে দানব খারাপ মানুষ বলতে থাকতো। সে আংটির বক্সটা দেখে এবং চিন্তায় পড়ে যায়। এই সময় জিয়ে এসে তাকে বলে তুমি এখানে একা একা ড্রিঙ্ক করছো কেন?
সে হুর পাশে বসে বলে, আমি তোমাকে সত্যিই খুব পছন্দ করি। ও উত্তর দেয়, সব বাজে কথা, তুমি আমাকে একদমই পছন্দ করো না। যদি পছন্দ করতে তাহলে ওই রাতে আমাকে সিরিয়াস করার জন্য আসতে না। এখন নিয়ান তোমার জন্য আমার কাছ থেকে চলে গেছে, এতে তোমার কি লাভ হলো? তুমি শুধু শুধু আমার ফ্যামিলিতে ঢুকে গেছো। তুমি কি চাও? যে বলে এসব বাদ দাও। আমি সব জানি আন্টি তোমার সঙ্গে ছোটবেলা থেকে কি করতো। যদি তুমি আমাকে বিয়ে করো তবে আমি আর তুমি একসাথে আন্টির উপর প্রতিশোধ নিতে পারবো। আমি তোমাকে সাহায্য করব। হুর আগে তার হাত চেপে ধরে বলে, মানে তুমি চাইছো আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে লড়াই করতে এক মহিলার দরকার পড়বে? আমি তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম, আবার তুমি এমন করতে কেন এলে? যে বলে তুমি ভুলে গেছো নিয়ান তো তোমাকে ছেড়ে দিয়েছে, এখন তুমি কোথায় যাবে? ও রেগে বলে, আমার ব্যক্তিগত ব্যাপারে তুমি কথা বলবে না। সে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। জি তখন রিং এর বক্সটা তুলে নিয়ে খুলে এবং অদ্ভুতভাবে হেসে ফেলে। এরপর আমরা দেখি নিয়ান গ্র্যান্ডপাকে গিয়ে বলে, আমার একটা জরুরি কথা বলতে হবে। গ্র্যান্ডপা বলে, বলো। নিয়ান বলে, আমি আর হোক খুব শীঘ্রই ডিভোর্স দিতে যাচ্ছি। গ্র্যান্ডপা শক হয়ে বলে, কেন, কোনো সমস্যা হয়েছে? তারপর বলে, যাই হোক তুমি শোনো, আমার অনেক বাড়ি আছে, তুমি চাইলে সেখানে থাকতে পারো। আর এই নাও আমার চেকবুক, আমি তোমাকে এখানে অনেক টাকা দিয়েছি, হয়তো তোমার আর এটা তোমার ফ্যামিলির জন্য যথেষ্ট হবে। নিয়ান অবাক হয়ে বলে, গ্র্যান্ডপা আপনি এসব কেন করছেন? আমার এসব কিছু দরকার নেই, আমি কিছুদিন নিজের বাড়ি থেকে বিশ্রাম নিতে চাই। গ্র্যান্ডপা বলে, আচ্ছা ঠিক আছে, তবে ডিভোর্সের ব্যাপারে একদম ভেবো না। নিয়ান বলে, ঠিক আছে, আমি ভেবে আপনাকে জানাবো। নিয়ান সরে গিয়ে ভাবে, গ্র্যান্ডপা কেন চাইছেন আমি ওকে ডিভোর্স না দেই? পরের দেশে নিয়ান ভাবে, দেখো কত সময় হয়ে গেল, ও এখন আমাকে একবারও মেসেজ করেনি। যদি সে আমাকে ইগনোর করতে পারে তাহলে আমি কেন ইগনোর করতে পারবো না? আমি তার সাথে আর কোনোদিন কথা বলবো না। এদিকে হুকে দেখা যায় নিয়ানের বাড়ির বাইরে দাঁড়িয়ে। নিয়ান জানলা দিয়ে তাকিয়ে দেখে অবাক হয়ে যায়, সঙ্গে সঙ্গে নিচে নেমে আসে। সে বলে, তুমি এখানে কি করছো? ও উত্তর দেয়, এই প্রশ্নটা আমার করা উচিত নয়, বরং তোমাকে করা উচিত। তুমি এখানে কি করছো? নিয়ান বলে, তুমি কি চাও? তুমি আমাকে গিল্ট ফিল করার জন্য এসেছো? আমি আমার ডিসিশন থেকে একদম পরিবর্তন হব না। ও বলে, না আমি এসব কিছু চাই না, তুমি আমার থেকে দূরে থাকতে চাও, তাই তুমি যতদিন এখানে থাকতে চাও থাকতে পারো, আমি আর ফিরে আসবো না। ফিরে যাওয়ার সময় নিয়ান তাকে টানা ফিরে দেয়। এটা দেখে হু হাসে এবং বলে, তুমি আসলে কি চাও? তুমি আমাকে বলো না কেন? নিয়ান বলে, আমি এ বিষয়ে ভেবে তোমাকে জানাবো। ও বলে, ঠিক আছে ভেবে নিও, আমি তোমাকে জোর করব না, কিন্তু অনুগ্রহ করে আমাকে ডিভোর্স দেবে না। নিয়ান বলে, ঠিক আছে, কিন্তু তুমি ভুলে যেও না আমি তোমার সেভিয়ার। এখন তুমি আমার সঙ্গে থাকবে কিনা তা তোমার পারফরমেন্সের উপর নির্ভর করবে। ও তার পকেট খুঁজতে থাকে, আসলে সেই রিংটি খুঁজছে যা তার হাতে নেই। সে বলে, জানে না, আমি কোথায় জানি হারিয়ে ফেলেছি। নিয়ান জিজ্ঞেস করে, তুমি কি খুঁজছো? ও বলে, চলো, আমি তোমাকে একটা সুন্দর জিনিস দিব, এখন আমার সাথে চলো। হু নিয়ানকে জড়িয়ে নেয়। পরের দেশে দেখা যায় হু আর নিয়ান গ্র্যান্ডপার কাছে ফিরে যায়। গ্র্যান্ডপা তাদের একসঙ্গে দেখে অনেক বেশি খুশি হয়ে যান। নিয়ান গ্র্যান্ডপার কাছে ক্ষমা চায় এবং বলে, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, আমি দুঃখিত, আমি আর কখনো এমন বলবো না। গ্র্যান্ডপা বলে, চিন্তা করো না, এমন ঘটে, তুমি ভালো মেয়ে। নিয়ান হেসে ওঠে। হু বলে, তুমি চলে যাও, আমি গ্র্যান্ডপার সঙ্গে একটু কথা বলবো। নিয়ান চলে গেলে হু গ্র্যান্ডপাকে নিয়ে স্টাডি রুমে যায়। সেখানে গ্র্যান্ডপা বলে, তুমি কি ভাবছো পুরো হু ফ্যামিলি তোমার উপর নির্ভর করে? আমি চাই আমার নাত নাতিদের খুব তাড়াতাড়ি দেখতে, তুমি কি বলো? হু বলে, আমিও চাই নিয়ান সব সত্যি জানো, আমার আসল অবস্থান আমার প্রকৃত পরিবার। গ্র্যান্ডপা জিজ্ঞেস করে, তোমার মাকে আর স্টেপ ব্রাদারকে তুমি কি করেছো? হু বলে, সেগুলো বিষয় নিয়ে আমি পরে সিদ্ধান্ত নেব। প্রথমে আমি প্রকাশ করবো নিয়ান আর আমার বিয়ে হয়েছে এবং একটা ইভেন্টের আয়োজন করতে হবে। গ্র্যান্ডপা সেটাতে সম্মতি দেয়। আমরা দেখি মা এই সবকিছু কান পেতে শুনছে। অন্যদিকে জিয়ার মম খুবই চিন্তিত। জি বলে, আমি তো ভেবেছিলাম সে নিয়ানকে ছাড়বে, কিন্তু এখন তো দেখি তার কিছু হলো না। যাও বলে, এত চিন্তা করার দরকার নেই, দেখো বিয়ের রাতে কি হয়। পরের দেশে ইভেন্ট দেখানো হয়। ও নিয়ান একসাথে দাঁড়িয়ে। ওর অ্যাসিস্ট্যান্ট এসে জানায় গ্র্যান্ডপা তাকে ডেকেছে। ও বলে, আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। ও চলে গেলে যাও নিয়ানের কাছে এসে বলে, ও তোমাকে ছেড়ে চলে গেলে আমি তোমার সমস্ত খরচ বহন করব, আমি তোমার কোম্পানিও দিতে পারি। তারপর সে একটা ড্রিঙ্ক দেয়, সেই ড্রিঙ্কে ড্রাগ মিশানো ছিল। নিয়ান ড্রিঙ্ক পিলে কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে পড়ে। যাওয়া তাকে এক কক্ষে নিয়ে যায়। রুমের দেশে রিয়ান অচেতন হয়ে পড়ে। সেখানে আরেকজন পুরুষ থাকে। যাও সে লোককে বলে, তুমি যা খুশি করো, আর এমন কিছু করো যাতে হু দেখলে তার সাথে সম্পর্ক না রাখে। তারপরে যাও নিয়ানের কাছাকাছি এসে মাথায় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করে। তিনি অজ্ঞান হয়ে পড়ে। যাও থেকে বিছানায় বেঁধে দিয়ে বলে, তুমি পারো, আমি তোমার সাথে এটাই করব। তখন সেই লোকটি তাকে বলতে থাকে, প্লিজ আমাকে মাফ করে দাও।
অন্যদিকে আমরা দেখি জি আর আন্টি অপেক্ষা করছে কখন তাদের একটি ভালো খবর আসবে। তখন হঠাৎ নিয়ান দৌড়ে আসে আর বলে কিছু খারাপ হয়েছে, আমি খুব অদ্ভুত কিছু দেখেছি। এমন সময় হুয়ার গ্র্যান্ডপা এসে যায় এবং জিজ্ঞেস করে এমন কি হয়েছে। নিয়ান বলে আপনার সেকেন্ড ইয়াং মাস্টার রুমে যান তাড়াতাড়ি। সবাই সেখানে গেল, যাওয়ার সেই ছেলেটা একসাথে ঘুমিয়ে আছে। এটা থেকে গ্র্যান্ডপা খুব রেগে যায় এবং বলে আমি জানতাম না যাও এত কিছু করবে। স্টেপপা বলে আমার ছেলে এমন কিছু করতে পারে না, কিন্তু সে এগিয়ে গিয়ে ছেলেকে থাপ্পড় মারে, যাওয়ার হুঁশ ফিরে আসে। নিয়ান বলে আমার তো যাওয়াকে এরকম মনেও হয়নি, কিন্তু সে আসলে এরকম আমি ভাবতেও পারছি না। এমন সময় যে বিছানা আরেকটি ছবি ছুটে দেয় এবং বলে দেখতে পাচ্ছেন যাকে আপনারা এই পরিবারে বউ করতে যাচ্ছেন সে আসলে কেমন মেয়ে। এগুলো সেই ছবি যেগুলো জি বারে তুলেছিল। গ্র্যান্ডপা রেগে বলে এগুলো কি? জি বলে নিয়ান একদম ভালো মেয়ে নয়, সে শুধু আপনার সামনে ভালো সাজে। যাওয়া বলতে শুরু করে গ্র্যান্ডপা জি একদম ঠিক বলেছে, আমার সাথে এসব করেছে নিয়ান, আর এখন ভালো সাজার ভান করছে যেন কিছু হয়নি। তখন হু সেই ছেলেটিকে বলে তুমি সত্যি বলো, যদি কোনো মিথ্যা বলো আমি কিন্তু তোমার খবর করে দেব। ছেলেটি ভয় পেয়ে মাটিতে হাঁটু গেড়ে সব স্বীকার করে নেয়। সে বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে এসব করার জন্য ওই বুড়ি স্টেপ মাদার আজাও জি বলেছিল, আমি শুধু তাদের কথা মতো কাজ করেছি। এটা শুনে গ্র্যান্ডপা খুব রেগে যায় এবং বলেন ঠিক আছে, এখন ইভেন্ট শুরু হতে চলেছে, এখন আমাদের যাওয়া উচিত, আমি এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো। এই বলে সে চলে যায়। পরের দেশে ইভেন্ট দেখা যায়। নিয়ান অপেক্ষা করছে যখন হু ফ্যামিলি আসল ছেলে স্টেজে আসবে। তখন হু স্টেজে আসে, তাকে দেখে নিয়ান অবাক হয়ে যায়। যে নিয়ানকে বলে তোমার জন্য খুব খারাপ লাগছে, সে যদি সত্যি তোমায় ভালোবাসতো তাহলে নিজে আসল পরিচয় তোমার কাছে লুকাতো না। তখন হু আসে এবং নিয়ানকে প্রপোজ করে বলে আমি তোমার সাথে বিয়ে করতে চাই। কিন্তু নিয়ান তাকে রাগে চড় মারে এবং বলে তুমি একটা মিথ্যাবাদী, আমি তোমার সাথে কখনো বিয়ে করব না। সে রাগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নিয়ানকে খুব কষ্ট পেতে দেখা যায়। সে নিজের বাবা মার বাড়িতে ফিরে যায়। মা জিজ্ঞেস করে কি হয়েছে। নিয়ান বলে যার সাথে আমি বিয়ে করেছি সে আমাকে অনেক বড় ধোঁকা দিয়েছে, তার আসল পরিচয় সে আমাদেরকে লুকিয়েছে, সে হু পরিবারের উত্তরাধিকারী, কিন্তু সে আমার থেকে এটা গোপন রেখেছিল। তখন বাবা এসে বলে এবার যথেষ্ট হয়েছে, তুমি ডিভোর্স নেবে, তার সাথে থাকা তোমার উচিত নয়। এমন সময় হু সেখানে এসে যায়। হু বলে এটা শুধু একটা ভুল বুঝাবুঝি, আমি তাকে মানিয়ে নেব, আমি সব বুঝিয়ে বলবো। কিন্তু নিয়ান বলে না আমি তোমার সঙ্গে আর ফিরবো না, আমি তোমার থেকে ডিভোর্স নেব। হু বলে না আমি তা করতে দেব না। তখন নিয়ানের মা বলে প্লিজ আমার মেয়েকে আর কষ্ট দিও না, ও যেমন চাইছে তাই করো, আর তুমি এখান থেকে চলে যাও। ও দুঃখিত হয়ে চলে যায়। অন্যদিকে আমরা হু আর গ্র্যান্ডপাকে দেখি। গ্র্যান্ডপা বলে এখন তুমি সবকিছু কিভাবে সামলাবে। ও বলে আপনি চিন্তা করবেন না, সবকিছু ঠিক করার জন্য আমাকে কিছু করতে হবে। ঠিক তখনই সেখানে নিয়ান চলে আসে। গ্র্যান্ডপা বলে এই তো নিয়ান চলে এসেছে, এখন সব ঠিক হয়ে যাবে। তখন নিয়ান বলে গ্র্যান্ডপা এটা আপনার ভুল ধারণা, আমি সে শুধু টাকাটা ফেরত দিতে এসেছি যেটা আপনি আমাকে দিয়েছিলেন, আমার কিছু লাগবে না, আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি। তারপর সে হুকে বলে আমি তোমাকে ডিভোর্স সার্টিফিকেট দিয়ে দিব। ও বলে তুমি আমাকে আরেকটা চান্স দিতে পারবে না। নিয়ান বলে না আমি তোমাকে আর কোনো চান্স দিতে পারবো না। তারপর সে সেখান থেকে চলে যায়। ও গ্র্যান্ডপাকে বলে এটা খুব কঠিন সময়, আপনি কি আমার পাশে থাক যাতে আমি আপনার গ্র্যান্ড ডটার ইন লকে ফিরিয়ে আনতে পারি, আশা করি আপনি আমাকে সাহায্য করবেন। অন্যদিকে আমরা দেখি নিয়ান বাইরে দুই ছেলের সঙ্গে বসে আছে এবং অনেক বেশি ড্রিঙ্ক করছে। হঠাৎ হয়ে এসে উপস্থিত হয়। নিয়ান এতটা মাতাল ছিল যে হুর চেহারা দেখতে পাচ্ছিল না। ও তার পাশে বসে এবং নিয়ানকে বলে আমার লাইফে এক ছেলে ছিল যাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে, সে আমার থেকে আসল পরিচয় লুকিয়েছে। যদিও সে বলেছিল সে আমাকে ভালোবাসে, তাহলে কেন সে তার নিজের আসল পরিচয় লুকালো। নিয়ান তখন আরো বলে আচ্ছা সবকিছু বাদ দাও, আজ রাতে কি তুমি আমার সাথে নাইট স্পেন্ড করবে। তারপর নিয়ান হুকে কিস করতে থাকে এবং আমরা দেখি হু তাকে একটি রুমে নিয়ে যায় এবং তারা একসাথে নাইট স্পেন্ড করে। অন্যদিকে আমরা দেখি যিনি হু পরিবারের মধ্যে ঢুকতে গার্ডদের সঙ্গে লড়াই করে, কিন্তু গার্ডরা বলে ও আমাদের বলেছে আপনি ভিতরে যেতে পারবেন না। তখন যাওয়া আসে তাকে পাশের দিকে টেনে নিয়ে যায়। জিজ্ঞেস করতে থাকে তুমি এখানে কি করছো, তোমার তো পরিবারের মধ্যে থাকতে হবে। যাওয়া বলে ও আমাকে এবং আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু আমার কাছে একটি ভালো আইডিয়া আছে, আমরা বদলা নেব। তারপর সে তার কানের কাছে সব প্ল্যান বলে। অন্যদিকে আমরা দেখি নিয়ান এবং সোনসন রাস্তায় হাঁটছে। তখন একটি গাড়ি আসে, কিন্তু হু সব দেখে দ্রুত আসে এবং নিয়ানকে রক্ষা করে। নিয়ান সব হঠাৎ কিছু ঘটে বুঝতে পারে না এবং অচেতন হয়ে পড়ে। পরের দেশে আমরা দেখি নিয়ান যখন হুঁশ পায় তখন সে একটি বেডে পড়ে আছে। সে বলে তুমি এখানে কি করছো, আমাকে আমার বাড়ি ফিরে যেতে হবে। সে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু হু তাকে ধরে ফেলে এবং বলে তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, তুমি এখন আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। ও কল পায় এবং তাকে জানানো হয় যে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে এবং তার খোঁজ পেয়েছে। ও বাইরে চলে যায় এবং দরজা লক হয়ে যায়।
নিয়ান বারবার দরজা খোলার চেষ্টা করে কিন্তু খুলে না। অন্যদিকে আমরা দেখি যিনি হাঁটু গেড়ে বসে হুর কাছে ক্ষমা চাইছে। ও বলে, তুমি এসব করেছো নিয়ান যাতে আমার থেকে দূরে চলে যায়, তুমি এটা কিভাবে করতে পারো? জি বলে, আমাকে মাফ করে দাও, আমি আর এমন কিছু করব না। ও বলে, তুমি আমার টেবিল থেকে সেই রিং তুলে নিয়েছিলে যেটা আমি নিয়ানের জন্য বানিয়েছিলাম। জি বলে, ঠিক আছে, ওই রিং আমি তোমাকে ফেরত দিচ্ছি। কিন্তু হু তার হাত থেকে নিজের জুতা রাখে এবং বলে, এখন তুমি যা পড়েছো এবং স্পর্শ করেছো তা নষ্ট হয়ে গেছে, আমি এখন এটা ব্যবহার করব না। এই বলে সে হু চলে যায়। অন্যদিকে আমরা দেখি যা অপেক্ষা করছে কোনো ভালো খবর আসবে। হঠাৎ জি তাকে মেসেজ করে, আমি তোমার সাথে দেখা করতে চাই। জুজুর সাথে দেখা করে যেও সেখানে চলে যায়, কিন্তু গার্ডরা আসে এবং তাকে ধরে ফেলে। তখন হু এসে যাও কেউ বলে, এখন সময় হয়ে গেছে, ভালো হলো দেখা হলো। পর হু গার্ডকে বলে তাকে পুলিশ স্টেশনে পাঠাও, আমি চাই সে এমনভাবে অদৃশ্য হয়ে যাক যেন সে কোনো অস্তিত্বই ছিল না। অন্যদিকে আমরা দেখি হু নিয়ানকে বলে, এখন জি আর যাও দুজনে আমার তোমার সামনে আর আসবে না, কারণ আমি তাদের দুজনকে অদৃশ্য করে দিয়েছি। এখন তুমি শান্তভাবে বসো। কিন্তু নিয়ান বলে, আমি এখনো যাব না তোমার সাথে, আমার তোমার প্রতি কোনো আগ্রহ নেই, আমি তোমাকে ঘৃণা করি। এই কথা শুনে হুর খুব রাগ হয়ে যায়। সে নিয়ানকে বলে, তুমি এখন এখান থেকে চলে যাও। নিয়ান তা শুনে সঙ্গে সঙ্গে চলে যায়। অন্যদিকে আমরা দেখি মম তার মোবাইলের নিচে জুড়ে ফেলে দিয়ে বলে, ও তোমার সাহস কি হলো, তুমি আমার ছেলেকে জেলে পাঠিয়েছো, এখন দেখো আমি তোমার সাথে কি কি করি। এরপর আমরা দেখি নিয়ান চলে যাচ্ছে, তাই তখন গ্র্যান্ডপা তাকে ধরে এবং বলে, কিছুক্ষণ বসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। নিয়ান এবং গ্র্যান্ডপা একটি রেস্টুরেন্টে গিয়ে বসে। গ্র্যান্ডপা নিয়ানকে বোঝায়, তোমার তো জানা আছে হু তোমার সঙ্গে কতটা ভালোবাসে, আমি তোমাকে বলছি শৈশব তার মোটেও সহজ ছিল না। যখন সে ছোট ছিল তখন তার বাবা মারা গেলেন এবং মাও চলে গেলেন। তখন তার স্টেপ মাদার এবং স্টেপ ফাদার যাওয়ার সঙ্গে খুব খারাপ আচরণ করছিল এবং তারা তাকে বুলি করতো, টর্চার করতো, যার ফলে সে মানসিক হাসপাতালে গিয়েছিল। এইসব আমি 1 বছর পরে জানতে পেরেছিলাম। আমি তাকে মানসিক হাসপাতাল থেকে ফিরিয়ে আনলাম, কিন্তু তখন সে মানসিকভাবে অনেক খারাপ অবস্থায় ছিল। সে সবসময় রাগ করে এবং সবার সঙ্গে লড়াই করতে থাকে। আমি তাকে অনেক বোঝাতাম এবং এখনো সে একই রকম আছে, কিন্তু এখন তুমি তার জীবনে এসেছো, তাই সে পরিবর্তন হতে শুরু করেছে। এরপর গ্র্যান্ডপা হোর শৈশবের কিছু ছবি দেখায় এবং বলে, দয়া করে তোমার ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে একবার ভাবো, আমি জানি এটা তোমার জন্য খুবই কঠিন, আমি চাই তুমি তার সঙ্গে থাকো এবং তার জীবনটা সুন্দর করে সাজাও। এই বলে সে গ্র্যান্ডপা সেখান থেকে চলে যায়। নিয়ান কিছুক্ষণ ভাবতে থাকে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি নিয়ান হুর কাছে যায় এবং বলে, তুমি এখানে কেন এসেছো, তুমি কি ভাবছো? ও বলে, আমি এখন মারা যেতে চাই, কারণ তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। নিয়ান বলে, তুমি মারা যাবে না, আমার অনুমতি ছাড়া তোমার মরারও নিষেধ। ও বলে, তাই তাহলে তুমি আমাকে ছেড়ে কেন যাচ্ছ? নিয়ান বলে, না আমি তোমাকে ছেড়ে যাব না। এরপর হু তাকে জড়িয়ে ধরে। তখন একটি সার্ভেন্ট স্যুপ নিয়ে আসে। নিয়ান সে স্যুপ হুকে খাইয়ে দেয় এবং তারা দুজনে খুব খুশি হয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি স্টেপ মম হু পরিবারে একটি ম্যাটকে ওষুধ দিয়ে বলে, আমি চাই তুমি ওষুধ তাদের স্যুপে মিশাও, যাতে পুরো হু পরিবার কেবল ধ্বংস হয়ে যায়। আমি চাই লুপ পরিবার শেষ হয়ে যাক, কিন্তু তোমাকে খুব সতর্কভাবে এই কাজটি করতে হবে। ম্যাট বলে, ঠিক আছে, এবং চলে যায়। পরবর্তী দৃশ্যে ম্যাট স্যুপ তৈরি করার সময় ওষুধ মিশিয়ে দেয়। নিয়ান তখন আসবে এবং ম্যাটকে বলে, তুমি এটা কি করছো? ম্যাট বলে, কিছু না, আমি শুধু স্যুপ তৈরি করছিলাম, আমি জুতো নিয়ে আসবো, আপনি যান। নিয়ান বলে, ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করছি, জুতো নিয়ে আসো। নিয়ান চলে গেলে ম্যাট স্যুপ নিয়ে আসে। আমরা দেখি সবাই মিলে খাচ্ছে এবং খুব খুশি হচ্ছে। বাইরে চলে যায় স্টেপ মাদারের কাছে। ম্যাট জানায় যে সবাই স্যুপ এবং সবাই অচেতন হয়ে গেছে। স্টেপ মম খুব খুশি হয়, গ্লাস আর অন্য জিনিস সরিয়ে নিতে ভিতরে আসে। অচেতন অবস্থায় সবাইকে দেখে খুব খুশি হয়ে যায়। সে বলে, আমি জানতাম হু পরিবার খুব ছোট, আমি 3 জনকে খুব সহজে মারতে পারি, এখন পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে, এই সমস্ত সম্পত্তি এখন আমার হবে। এরপর সে হাসতে থাকে। ঠিক তখন হু বলে, এটা তোমার সব ভুল ধারণা। 3জনে উঠে দাঁড়ায়। স্টেপ মম এটা দেখে অবাক হয়ে যায়। এরপর গ্র্যান্ডপা বলে, আমাদের ডটার ইন ল খুবই ভালো, সে ম্যাটকে সবকিছু করতে দেখেছে, তাই আমাদের প্রাণ রক্ষা পেয়েছে। তুমি কি ভেবেছিলে যে তুমি হু পরিবারকে একাই দখল করতে পারবে? এমন সময় পুলিশও আসে এবং ম্যাট স্টেপ মমকে নিয়ে যায়। নিয়ান হুকে জিজ্ঞাসা করে, তুমি তাদের সাথে কি করবে? ও বলে, আমি তাদের মারবো না, তাদের প্রতিশোধ কেবল পুলিশে দেবে আর অন্য কেউ নয়। নিয়ান এটি শুনে হাসে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি হু তার রুমে আছে। নিয়ান তার কাছে আসে। হু বলে, আমার মনে হয় এখন আমাদের সবকিছু ঠিক হয়ে গেছে। নিয়ান বলে, হ্যাঁ, আমার মনে হয় সবকিছু পুরোপুরি ঠিক হয়ে গেছে, এবং তারা একসাথে তখন কিস করতে থাকে এবং তখন আমাদের এই গল্পের হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আসলে যে ভিডিওটি দেখছি এটা আমার খুব পছন্দের, তুমি চাইলে দেখে আসতে পারো। যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। থ্যাংকস ফর ওয়াচিং।